হয়তোবা নতুন একটা শাড়ি চেয়েছিলাম মাসের শুরুতে, কিন্তু হঠাৎ করে বাচ্চার স্কুলের খরচ বাড়লো আর আমি নিজের স্বপ্নটাকে পিছিয়ে রাখলাম। হ্যাঁ, আমি মধ্যবিত্ত আর আমাদের স্বপ্নগুলো এভাবেই বদলে যায়। তবুও মুখে হাসি রাখি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে আমি সাবিনা ময়মনসিংহ থেকে বলছি। সেই সাথে আরো একটা নতুন ডেইলি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, ছোট বড়, জোয়ান বৃদ্ধ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি ফ্রিজে থাকা জিনিসগুলো কখনো নষ্ট হতে দেই না, কারণ মাথার ঘাম পায়ে ফেলে মধ্যবিত্ত পরিবারের পুরুষ মানুষগুলো টাকা ইনকাম করে। তারা বাস্তবতার সাথে, আত্মসম্মানের সাথে, দায়িত্ব কর্তব্যের সাথে প্রতিনিয়ত লড়াই করে। প্রিয় বউ, স্নেহের সন্তান আর ভালোবাসার মা বাবা, পরিবারের জন্য প্রতিটি পুরুষের জীবন হচ্ছে সংগ্রামী। আর আমাদের নারীদের জীবন হচ্ছে সংগ্রামটাকে বিজয়ী করে জয়ের পতাকা উত্তোলন করা। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমি কিভাবে ফ্রোজেন করে রাখি আমার জিনিসগুলো, আর সেই জিনিসগুলো আমি কিভাবে খাই, কিভাবে রান্না করি, সে বিষয়ে টপিকস। তো ভিডিওটি দেখতে হলে আর টপিকসগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে হবে, কোনো স্কিপ না করে। কি বলা যায়, এই ভিডিওটি হয়তোবা আপনাদের কাজে লেগে যেতে পারে, বিশেষ করে যারা ব্যস্ত মা আছেন। তো আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই মুহূর্তে যারা একটা ক্লিক করে ভিডিওতে ঢুকিয়ে পড়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। ভিডিওর কোনো কথা এবং কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করিনি, আজকে আমি হচ্ছে স্কুল থেকে এসে তারপর হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি এখানে যে গতকালকে যে শাকসবজিগুলো ছিল সেই শাকসবজিগুলো এখানে আমি মোটামুটি একটু সিদ্ধ করে তারপর প্রত্যেকটা এক একটা আলাদা বক্সে আমি বক্সিং করে নিলাম, আর ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নামিয়ে তারপর রান্না করবো আর কি। অনেকগুলো আদা রসুন একবারে কেটে নিয়েছিলাম, আর সেগুলো এখন ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে হচ্ছে যে আমি আলাদা আলাদা বক্সিং করব। আমার প্রতিদিনের রান্নার জন্য আমি এই বক্সে সবসময় রাখি। সেক্ষেত্রে হয় কি যে আমার একটা বক্স নামাইলেই কিন্তু হয়, আর আমি সবটা কোনো সময় এক বক্সে রাখি না। তাতে হয় কি, প্রত্যেকদিন যদি আমরা আদা রসুন পেস্টটা নামাই তাহলে আদা রসুনের স্বাদটা, গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়, মোটামুটি সে আগের মতো স্বাদ লাগে না। সেই জন্য তো আমি এখানে অল্প করে জিরা বেটে নিয়েছি, সেটাও রেখে দিলাম। আর হচ্ছে এই যে বাকি টুক যে আদা রসুন পেস্ট আছে সেটা আমি আলাদা একটা বক্সে ঢুকাচ্ছি আর কি। তো ওই বক্সটা আমি একদম ডিপ ফ্রোজেন করে রাখবো। এটা মূলত 3 থেকে 4 মাস অবধি ভালো থাকবে। এখানে হচ্ছে আপনারা যারা আদা রসুন পেস্ট করে কিংবা কোনো মশলা পেস্ট করে ফ্রোজেন করবেন, সেক্ষেত্রে হবে আপনারা হালকা একটু লবণ দিয়ে মিশিয়ে তারপর রাখবেন। সেক্ষেত্রে আপনাদের মশলাটা অনেকদিন ভালো থাকবে। আর এখানে কিন্তু আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও এখানে রেখে দিলাম। তো এটা কিন্তু আমি নর্মাল ফ্রোজেন করে রাখবো, যেটা আমার প্রতিদিন কাজে লাগবে। এবার চলুন খুব মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি। কথা দিতে পারি, এই রেসিপিটা হলে আপনারা গরম গরম 2 থালা ভাত একবারেই খেয়ে নিতে পারেন। তো রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটিও কিন্তু কন্টিনিউ করতে হবে, কারণ স্কিপ করে গেলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। এখানে প্রথমে আমি পেঁয়াজ আর রসুন ছিলে নিচ্ছি, যেটা আমার এই রেসিপির প্রধান উপকরণ বললে ভুল হবে, দ্বিতীয় উপকরণ। তো আজকে কি রেসিপি বানাই চলুন বলেই দিই। আজকে হচ্ছে আমি বাদাম ভর্তা বানাবো। তো কিভাবে বানাই ভিডিওটি দেখতে হলে সাথে থাকতে হবে, আর রেসিপিটি করে খেতে পারবেন যদি আমার টেকনিকগুলো ফলো করেন। প্রথমে পেঁয়াজ আর রসুনগুলো আমি হাত দিয়ে ছিলে নিচ্ছি, আর এখানে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিব, কারণ হচ্ছে যে বাদাম ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা অনেক টেস্টি হয়। আর পেঁয়াজের পরিমাণটা দিব একটু কম। সেক্ষেত্রে আমি আজকে হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। তো দেখতে হলে সাথে থাকতে থাকুন আর দেখুন কত মজাদার একটা রেসিপি, বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো বাদাম নিয়ে নিয়েছি, এখানে আমি চীনা বাদামটাই নিয়েছি। আর চীনা বাদাম ভর্তাটাই আসলে অনেক মজাদার হয়।
তো আমার বাদামটা কিন্তু এখানে কাঁচা বাদাম আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু ভাজা বাদাম পাওয়া যায় বাজারে, সেটা কিনে নিতে পারেন। আর আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম কতগুলো। তো চলুন প্রসেসিং যাওয়া যাক। এখানে আমি কড়াই বসিয়ে প্রথমে বাদামগুলো দিয়ে নিলাম। আর বাদামগুলো হচ্ছে আমি খুব ভালোভাবে লো মিডিয়ামে ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামে থাকবে, না হলে আবার বাদামটা পুড়ে যাবে, মচমচে হবে না। তো দেখুন আমার বাদামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর হচ্ছে বাদামটা কিন্তু ফেটে যাচ্ছে। যখন আপনারা বুঝবেন যে আপনাদের বাদামটা ফেটে ফেটে যাচ্ছে, তখন বুঝতে হবে বাদামটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমি কিন্তু এখন এটা নামিয়ে নেব। আমার বাদামটা খুব সুন্দর হয়েছে আর কি। তো আপনারা একটু সময় নিয়ে বাদামটা প্রথমে ভেজে নেবেন। তো বাদামটা ভাজার পরে আমি আবার এখানে কড়াইয়ে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। তো শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানালে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আমি আবারও বলছি। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি মরিচগুলো ভেজে নিলাম। এখন হচ্ছে আমি আমার সেই যে পেঁয়াজ আর রসুন বাটাটা আছে, সেই সাথে 2টা কাঁচামরিচও আমি দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দিব অ্যাকচুয়ালি টেস্টটা বাড়ানোর জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলেই হবে। আর বাদামগুলো যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে, আপনি এভাবে হাত দিয়ে কষলেই কিন্তু বাদামের যে খোসাটা থাকে, সেই খোসাটা কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন। দেখেন আমি হাত দিয়ে কচলে তারপর বেশি পরিশ্রম করা লাগছে না। এই যে দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে। তো এটা আবার আমি একটু এই যে দেখেন হাতে কিন্তু ভরে আছে। এটা আবার আমি যে এদিক দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে গিয়েছিলাম, সেটাও আমার প্রায় হয়ে আসছে। এখানে আমি একটু নাড়া দিয়ে দিলাম মাঝখানে এসে, তা না হলে আবার পুড়ে যেত। তো এই পর্যায়ে এই যে বাদামের যে প্লেটটা ছিল সেটা এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে দেখবেন যে নিচে সম্পূর্ণ ময়লা গিয়ে জমে আছে। এখন খুব সহজে হচ্ছে বাদামগুলো আলাদা করে নিতে পারবো, আর হচ্ছে খোসাগুলো যেগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। তো আমার এখানে আবার 2-1টা বাদাম একটু পচা আছে, তো এগুলো আমি আবার বাছাই করেছি। আসলে ভাজার আগে এগুলো বাছাই করার মতো সময় পাই নাই, আর মনেও ছিল না। তো এখন কিন্তু এই যে দেখেন 2-1টা কালো বাদাম আছে, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমি ব্লেন্ডার দিয়ে আগে এটা গুঁড়া করে নিব। আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকলে আপনারা বাদামটা পাটায় পিষে নিতে পারেন, সেক্ষেত্রে ভর্তার টেস্টটা আরো অনেক বেশি গুণ হয়ে যাবে। তো আমার হাতে এত সময় নেই, সেই জন্য আমি ব্লেন্ডারে গুঁড়া করে তারপর আর কি পাটায় ভর্তাটা বানাবো। তো কাজের সুবিধার্থে কিন্তু আমাকে এরকম একটু টিপস ফলোই করতে হয়। যাদের সময় কম তারা কিন্তু বাদামটা আগে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন, আর ব্লেন্ডারেও কিন্তু মোটামুটি ভালো গুঁড়া হয়। তারপর আপনার পাটায় একটু পিষে নিলেই আর কি ভর্তাটা হয়ে যায়। আর মধ্যবিত্ত পরিবারের সংসারটা হচ্ছে যে এরকম প্রতিদিন কিন্তু আমরা মাছ মাংস খাইতে পারি না। মাঝে মধ্যে কিন্তু এরকম 2-1টা দিন কিংবা 2-1বার আমাদেরকে ভর্তা দিয়ে সংসারটা চালাইতে হয়। আর যখন বাজারে যাই, বাজারে গেলে আগে লিস্ট করি। নিজের চোখে পছন্দের বাজার দেখলেও কিন্তু সবটা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ মনে হয়ে ওঠে যে অল্পতে মন আর আত্মার সামর্থ্যের পরিমাণ আকাশ পাতাল তফাৎ। তো বাজারে গেলে কিন্তু সেই জিনিসটা আমরা আগে খেয়াল করি। মধ্যবিত্ত পরিবারের কাজ হচ্ছে যে পুরুষেরা ইনকাম করে নিয়ে আসবে, আর স্ত্রী হচ্ছে সেই ইনকামের টাকাটা দিয়ে সঞ্চয় করবে, পরিবারে খরচ করবে, প্রয়োজন মেটাবে, এটুকুই। তো সবকিছু হিসাব মিলিয়ে দেখা যায় যে আমাদেরকে কিন্তু এতটুকু হিসাব করে চলতেই হয়। তা না হলে আবার মাস শেষে কিন্তু একটা টানাপোড়েন লেগেই থাকে। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে পাটা বিছিয়ে তারপর মরিচের যে বোটাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কি। তবে যাই হোক, এত পরিশ্রম আর এত কষ্টের পরেও যখন একজন মানুষের কাছে নিজের প্রশংসা শুনি, তখন কিন্তু প্রশংসা শুনতে ভালোই লাগে, কি বলেন? নিজেকে নিজের কাছে কখনো কখনো বাধা মনে হলেও কিন্তু স্বামী যখন বলে তুমি না থাকলে সংসার চলতো না, কিংবা আমার সংসারে এসে তুমি অনেক কষ্ট করেছ, তখন মনে হয় যে আমার কাজের মূল্য অনেক অনেক গুণ বেশি। আর আমি সুখ দেখাতে কখনোই অভিনয় করি না, কারণ আমি সত্যিকারের সুখ ছোট ছোট মুহূর্তে খুঁজে নিই। আলহামদুলিল্লাহ, আমাদের বিলাসিতা হলো বাচ্চার হাসি, স্বামীর সন্তুষ্টি, আর মাসের শেষে সামান্য সঞ্চয়। আমরা নিজের জন্য নয়, আমাদের পরিবারের জন্য লড়ছি। যখন দেখি বাচ্চা সুস্থ, বাড়ি গুছানো, আমার সংসারটা সাজানো, স্বামী খুশি, আজকের দিনেও ফিতনা থেকে দূরে আছি, সবশেষে পরিবারকে একটু সাপোর্ট দিতে পারলাম, তখনই মনে হয় হ্যাঁ আমি সফল। আলহামদুলিল্লাহ।
তো এবার কিন্তু আমি যে মরিচগুলো যে আছে শুকনো মরিচগুলো এগুলো আমি খুব ভালোভাবে পিষে নিলাম, আর সাথে হচ্ছে কাঁচা মরিচগুলো পিষে নিলাম। এখন আমি যে পেঁয়াজ আর রসুনটা ছিল সেটা পাটায় দিয়ে দিলাম। এটাও আমি একটু ভালোভাবে পিষে নিব। মোট কথা হচ্ছে ভালোভাবে পিষতে হবে। তো এই যে দেখেন সেই বাটাবাটি তো করছেই। তো ভর্তা করতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে। আর ভর্তা দিয়ে যতগুলো ভাত আমরা মহিলারা খাইতে পারি, সেটা কিন্তু আমাদের মাছের তরকারি বলেন, মাংস বলেন, ততটুকু ভাত আমরা খাইতে পারি না। আর শাক সবজি কিংবা এই ভর্তা ভাজি হলে কিন্তু আমাদের আর কিচ্ছু লাগে না, বিন্দাস খেয়ে উঠতে পারি। এটা চিন্তা করে যে আমি যে তরকারিটা খাবো সেটা আমার বাচ্চার জন্য পরবর্তীতে এক টাইমে হয়ে যাবে, একবেলা হয়ে যাবে। তো এজন্য কিন্তু মাঝে মধ্যেই আমরা তরকারির পিছনে একটু ভাজি, একটু ভর্তা রাখার চেষ্টা করি। কারণ আমরা কিন্তু বিন্দাস ভর্তা দিয়ে ভাত খাইতে পারি, কিন্তু বাচ্চারা খাইতে পারে না। আর সংসারের একটু সঞ্চয় করতে গেলে কিন্তু মাঝে মধ্যে এই ভর্তা আর ভাজি করতেই হয়। তো আসলে এটা কিন্তু একটা স্পেশাল ভর্তা। আপনারা কিন্তু বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন। যাদের ভর্তার রেসিপিটা ভালো লাগছে দেখে, তারা কিন্তু খেলেও বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার আর কতটা ইয়াম্মি। আমার কাছে তো খুব ভালো লাগে এই বাদাম ভর্তা। আর জানি না কে কে খেয়েছেন, যারা যারা খেয়েছেন তারা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা কখনো খাননি তারাও বলে যাবেন। ইনশাল্লাহ আমি বলবো যে বাসায় একদিন ট্রাই করে দেখবেন, আপনাদের মন আম, আমার রেসিপি দুটোই ভালো লাগবে। দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের, আর গ্যারান্টি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। যারা যারা ভর্তা প্রেমিক আছেন, ভর্তা ভালোবাসেন, তারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। আমি তো কোনো মাছ মাংসের কিংবা কোনো স্পেশাল রান্নার রেসিপি এখানে দেইনি। বাঙালি স্টাইলে, সম্পূর্ণ বাঙালি স্টাইলে আমি আমার ভর্তা রেসিপিটা দিয়েছি। তো এতটুকু কথা দিতে পারি, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো ভর্তাটা আসলে আমার প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে শেষ পর্যায়ে এসে আপনাদের প্রতি আবারও একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন, প্লিজ নিজ দায়িত্বে সবাই একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওর কোন কথাটা, কোন কাজটা আপনাদের ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট ধরেই আমি আমার নতুন ভিডিও আপলোড করার মতো সাহস এবং শক্তি পাবো। আর আমার কোন ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, কুকিং রিলেটেড না ব্লগ রিলেটেড, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা হয়ে গেছে। এখন এখন আমি এটাই একটু সরিষার তেল দিয়ে তারপর আর কি বাটিতে উঠিয়ে রাখবো। আর বিশ্বাস করবেন না, এই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমরা যখন ছোট ছিলাম তখন আম্মা যখন পাটায় পিষে এরকম কোনো কিছু ভর্তা করতো, তখন আমি পাতিল থেকে একদম গরম ভাত এনে সেই পাটায় মেখে ভাত খাইতাম। আজকে খুব মিস করছি সেই শৈশবকালটাকে, আমার আগের দিনটাকে। আমার মতো কারা কারা আছেন যারা ভর্তা বানানোর পরে পাটায় মেখে ভাত খেতে পছন্দ করেন? তবে আজকে দুঃখের বিষয় হলো আমার ভাত এখনো হয়নি, সেজন্য আর কি আমি পাটায় মেখে এখন ভাত খাইতে পারবো না, আপনাদেরকে দেখাইতেও পারবো না। তো যারা যারা পছন্দ করেন তারা কিন্তু আমাকে জানাইতে পারেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়ে যাব যারা যারা আমার মতো আছেন। তো এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে ভর্তার প্রসেসিংটা শেষ করব। এই পর্যায়ে এসে সবার প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ রইল যারা ভিডিওটি এখনো কন্টিনিউ করেছেন। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া রেখে আজকের মতো আমি এখানেই শেষ করব। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আগামী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য, আপনাদের পরিবারের জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া করব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।